হ্যালো ফ্রেন্ডস, এডুমন্ত্রা ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আমি রয়েছি সন্দীপ স্যার তোমাদের সাথে। আর আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব অ্যাবাউট বায়োস্ফিয়ার রিজার্ভ। তো যে পয়েন্টসগুলো আজকে কভার করব তার মধ্যে রয়েছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, হোয়াট ইজ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার অ্যান্ড ইটস এম, হোয়াট ইজ আ বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যান্ড হু ডিক্লেয়ার্স আ রিজিয়ন অ্যাজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ, distribution of biosphere reserves in the world and in our country India. Very important part, the functions and different zones of a biosphere reserve and the importance or the significance of these reserves in our life. আমাদের চ্যানেলে বায়োডাইভার্সিটি হটস্পট নিয়ে একটা ভিডিও রয়েছে, তাতে আমি হোয়াট ইজ বায়োম, হোয়াট ইজ বায়োস্ফিয়ার অ্যান্ড হোয়াট ইজ বায়োডাইভার্সিটি সেই নিয়ে ডিটেলে ডিসকাস করেছি। আমাদের আর্থের ওপর বিভিন্ন টাইপের যে ফ্লোরা এবং ফনা স্পেসিস পাওয়া যায়, তাদের যে ডাইভার্সিটি বা ভ্যারাইটি, তাদের যে জেনেটিক ডাইভার্সিটি এবং ইকোসিস্টেম বা এনভায়রনমেন্টের যে ডাইভার্সিটি, এদেরকে একত্রে আমরা বলে থাকি বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটিকে কনজার্ভ করার মেনলি দুটো ওয়ে রয়েছে। ওয়ান ইজ ইন সিটু কনজারভেশন, অর্থাৎ যেখানে আমরা এই এন্ডেঞ্জার্ড স্পেসিস অর্থাৎ প্ল্যান্টস বা অ্যানিমাল স্পেসিসগুলোকে তাদের ন্যাচারাল হ্যাবিটেট, তারা যেখান থেকে বিলং করে সেই জায়গাতেই তাদেরকে প্রিজার্ভ করা বা কনজার্ভ করার চেষ্টা করি, যাকে আমরা ইন সিটু কনজারভেশন বলবো। যেমন বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হচ্ছে তার এক্সাম্পল। আরেকটা ওয়ে হয় যেটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। সেখানে আমরা এই এন্ডেঞ্জার্ড বা রেয়ার যে স্পেসিসগুলো তাদেরকে তাদের ন্যাচারাল হ্যাবিটেট থেকে সরিয়ে নিয়ে এসে অন্য কোনো প্রোটেক্টেড এরিয়ার মধ্যে তাদেরকে প্রিজার্ভ করি এবং তাদেরকে কেয়ার করে থাকি। যেমন অ্যাজ এ এক্সাম্পল আমরা বলতে পারি জু, বোটানিক্যাল গার্ডেন, জিন ব্যাংকস এক্সেট্রা। আজকের আমাদের টপিক বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা কিন্তু এই ইন সিটু কনজারভেশনেরই একটা পার্ট। অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা যে ন্যাচারাল এনভায়রনমেন্ট পেয়ে থাকি এবং তার যে হিউজ বায়োডাইভার্সিটি, তাকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ বা কনজার্ভ করার জন্য ইউনেস্কো ইন দ্য ইয়ার 1971 একটা প্রোগ্রাম লঞ্চ করে, যেটা হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, যাকে আমরা শর্টে MAB বলে থাকি। ইউনেস্কোর কথা তোমরা সবাই জানো। ইউনেস্কো কবে তৈরি হয়েছিল? নভেম্বর 16, 1945, এবং সেটা লন্ডনে তৈরি হয়েছিল এবং তার কার্যকারিতা শুরু হয় ইন দ্য ইয়ার ফ্রম 1946। আর ইউনেস্কোর ফুল ফর্মটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর প্রধান গোল বা এম যদি আমরা দেখি, তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড কালচার অফ পিস প্রমোট করা, ইরাডিকশন অফ পভার্টি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারকালচারাল ডায়ালগ থ্রু এডুকেশন, সায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন। ইন্ডিয়া ইউনেস্কোর পার্ট হয়েছিল ইন দ্য ইয়ার 1948। নাও লেটস ফোকাস অন দ্য প্রোগ্রাম MAB, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। তো এই নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে ম্যানকাইন্ড এবং আমাদের যে নেচার বা এনভায়রনমেন্ট অর্থাৎ বায়োস্ফিয়ার, তাদের দুজনের সম্পর্ক নিয়ে এই প্রোগ্রামটা, অর্থাৎ তাদের মধ্যে যে রিলেশন। তাই জন্য ম্যাপ প্রোগ্রামকে বলা হয় অ্যান ইন্টার গভর্নমেন্টাল সায়েন্টিফিক প্রোগ্রাম, যার এম কি না টু এস্টাবলিশ এনহ্যান্সিং দ্য রিলেশনশিপ বিটুইন পিপল অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট থ্রু সায়েন্টিফিক ম্যানার। অর্থাৎ আমরা যদি একটু ইলাবোরেট করি, তাহলে আমরা দেখব যে এর মধ্যে নেচার এবং সোশ্যাল সায়েন্স যেমন কম্বাইন রয়েছে, তার সাথে হিউম্যান যে লাইভলিহুড তাকে ইমপ্রুভ করা এবং নেচার বা ইকোসিস্টেমকে একটা সেফগার্ড হিসেবে ইউজ করা এবং প্রমোটিভ ইনোভেটিভ অ্যাপ্রোচেস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট which are socially and culturally and environmentally obviously sustainable. তার মানে এক কথায় আমরা বলতে পারি যে আ ব্যালেন্সড রিলেশনশিপ বিটুইন ম্যানকাইন্ড অ্যান্ড নেচার, অর্থাৎ মানুষ এবং পরিবেশের মধ্যে সুষ্ঠু এবং স্বাভাবিক যে সম্পর্ক, সেটাই হচ্ছে এই MAB প্রোগ্রামের মূল লক্ষ্য। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম লঞ্চ হয়েছিল ইন দ্য ইয়ার 1971, অর্থাৎ আগের বছর 2021 সালে আমরা কিন্তু এর 50th অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি। ইন্ডিয়া জয়েন করেছিল ম্যাবের আন্ডারে ইন দ্য ইয়ার 1986। এর সাথে সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার নিজস্ব বায়োস্ফিয়ার প্রোগ্রামও কিন্তু স্টার্ট করে ইন দ্য ইয়ার 1986। তাই আমরা দেখব যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ার মধ্যে কিছু ইকোলজিক্যাল যে রিজিয়ন রয়েছে তাদেরকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করেছে। সেইগুলোর মধ্যে থেকে কয়েকটা ইউনেস্কো দ্বারাও স্বীকৃত হয়েছে।
বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে আমরা আরও কী কী পয়েন্টস বলতে পারি সেটা চলো একটু দেখে নেওয়া যাক। না, প্রথমত বায়োস্ফিয়ার রিজার্ভকে আমরা বলতে পারি যে লার্নিং প্লেসেস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ দি সাইটস ফর টেস্টিং ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং চেঞ্জেস অ্যান্ড ইন্টারাকশন বিটুইন দ্য সোশ্যাল অ্যান্ড ইকোলজিক্যাল সিস্টেম ইনক্লুডিং কনফ্লিক্ট প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বায়োডাইভার্সিটি। অর্থাৎ সেই কথাটাই বারবার ফিরে আসছে যে অ্যানিম্যালস বা মেনলি মানুষের সাথে আমাদের নেচারের যে ইকোলজিক্যাল যে সোশ্যাল যে ব্যালেন্স বা ইন্টারাকশন সেটাকে আরও ইমপ্রুভ করা, তার কোয়ালিটিকে ইমপ্রুভ করা, তাতে যাতে নেচারের কোনো হার্মফুল এফেক্ট না আসে তার ওপর, এবং বায়োডাইভার্সিটিকে মেনটেন করা। তাই বায়োস্ফিয়ার রিজার্ভ মানেই শুধুমাত্র কনজারভেশন অফ ফ্লোরা অ্যান্ড ফনা তা কিন্তু নয়। It also restores the traditional life of the tribals living in that area. So the biosphere reserves area also provides local solutions to global challenges. এই বায়োস্ফিয়ার রিজার্ভ রিজিয়নগুলো কিন্তু টেরেস্ট্রিয়াল হতে পারে, অর্থাৎ কোনো ল্যান্ডমাসের ওপর লাই করতে পারে, মেরিন হতে পারে, অর্থাৎ কোনো ওশান বা সি ওয়াটার বডির মধ্যে হতে পারে, আবার যেটা কনফ্লুয়েন্স বা ট্রানজিশনাল জোন বিটুইন ল্যান্ডমাস অ্যান্ড ওয়াটার বডি, অর্থাৎ কোস্টাল ইকোসিস্টেমেও কিন্তু এগুলো এক্সিস্ট করতে পারে। দিজ এরিয়াস প্রমোট সলিউশনস রিকনসাইলিং দ্য কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি উইথ ইট সাস্টেনেবল ইউজ। একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে মাল্টি লেয়ার্ড বা মাল্টিপারপাস প্রোটেক্টেড এরিয়াস থাকে টু প্রিজার্ভ জেনেটিক ডাইভার্সিটি, টু এনকারেজ সায়েন্টিফিক রিসার্চ, এডুকেশন, ট্রেনিং, and obviously to promote a sustainable development of nature along with the local communities or the tribal peoples lived in that forest area. The biosphere reserve may include more than one national park and wildlife sanctuary. অর্থাৎ একটা বায়োস্ফিয়ার রিজার্ভ রিজিয়নের মধ্যে কিন্তু অনেকগুলো ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এক্সিস্ট করতে পারে। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ মানে আমরা এক কথায় দেখলাম যে প্রোটেক্টেড এরিয়া for the conservation of not only plant and animals, it also restores the traditional life of the tribals living in that area. নেক্সট আসা যাক যে বায়োস্ফিয়ার রিজার্ভ কে ডিক্লেয়ার করে, কিভাবে ডিক্লেয়ার হয়। না, বায়োস্ফিয়ার রিজার্ভ ইনিশিয়ালি নমিনেট করা হয় বাই ন্যাশনাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, রিমেন আন্ডার দ্য সোভেরিয়ান জুরিডিকশন অফ দ্যাট স্টেট। তারপরে সেই রিজিয়ন সম্বন্ধে যাবতীয় যা ইনফরমেশন সেগুলো ইউনেস্কোকে সেন্ড করা হয় বাই দ্য ন্যাশনাল গভর্নমেন্ট, এবং রিকোয়েস্ট করা হয় যাতে সেটা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে সেই রিজিয়নটাকে ইনক্লুড করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভ আর ডেজিগনেটেড আন্ডার দ্য ইন্টার গভর্নমেন্টাল MAB program by the Director General of UNESCO following the decisions of the MAB International Coordinating Council. প্রেজেন্টলি ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ যদি আমরা দেখি তাহলে 738টা এরকম সাইট রয়েছে অ্যাক্রস 134 কান্ট্রিজ ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাদের মধ্যে 22টা এমন সাইট রয়েছে যারা ট্রান্স বাউন্ডারি রিজিয়নে পড়ে, অর্থাৎ এই সাইটগুলো দুটো বা তিনটে ইন্টারন্যাশনাল কান্ট্রির বর্ডার রিজিয়ন জুড়ে রয়েছে, তাদেরকে আমরা ট্রান্স বাউন্ডারি সাইট বলে থাকি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর্থের বিভিন্ন স্পেসিফিক রিজিয়নগুলোতে বা কন্টিনেন্টগুলোতে কতগুলো কান্ট্রির মধ্যে কটা করে এরকম বায়োস্ফিয়ার রিজার্ভ সাইট রয়েছে যেগুলো ইউনেস্কো দ্বারা স্বীকৃত। বায়োস্ফিয়ার রিজার্ভস ইনভলভ লোকাল কমিউনিটিস অ্যান্ড অল ইন্টারেস্টেড স্টেক হোল্ডার্স ইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্যাট এরিয়া। এরপর চলো দেখে নেওয়া যাক হোয়াট আর দ্য ফাংশনস অফ আ বায়োস্ফিয়ার রিজার্ভ। তো বায়োস্ফিয়ার রিজার্ভের মেনলি তিনটে ফাংশন রয়েছে। ফার্স্ট, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। সেকেন্ড, ইকোনমিক ডেভেলপমেন্ট দ্যাট ইজ সোশিও কালচারালি অ্যান্ড এনভায়রনমেন্টালি সাস্টেনেবল, অর্থাৎ লং টার্মের জন্য। অ্যান্ড থার্ড ইজ লজিস্টিক সাপোর্ট টু দ্য ডেভেলপমেন্ট থ্রু রিসার্চ, মনিটরিং, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই তিনটে মেন ফাংশনকে এক্সিকিউট করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে তিনটে আলাদা আলাদা জোনের মধ্যে। একদম ইনারমোস্ট এরিয়াকে আমরা বলি কোর জোন, যেখানে শুধুমাত্র মেনলি প্রিজার্ভ বা কনজার্ভ করা হয় বায়োডাইভার্সিটিকে। নেক্সট তার চারিদিকে আসে বাফার জোন,
যেখানে সোশিও কালচারাল এবং এনভায়রনমেন্টালি সাস্টেনেবল বিভিন্ন ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা করে থাকি। এবং সব থেকে আউটার মোস্ট জোন যেটা, তাকে আমরা বলি ট্রানজিশন জোন বা ম্যানিপুলেশন জোন অর এরিয়া অফ কোঅপারেশন, যেখানে আমরা বিভিন্ন লজিস্টিক সাপোর্ট যেমন রিসার্চ, মনিটরিং, এডুকেশন, ট্রেনিং পারপাসে এবং ট্যুরিজম পারপাসে ইউজ করে থাকি। বায়োস্ফিয়ার রিজার্ভের এই তিনটে জোন নিয়ে চলো আমরা এবার একটু ডিটেলে স্টাডি করে নিই, কারণ বিভিন্ন পরীক্ষাতে এই জোন রিলেটেড কিন্তু প্রচুর কোশ্চেন হয়ে থাকে। তাহলে ফার্স্ট আসে কোর জোন। ইট ইজ দ্য ইনারমোস্ট জোন অ্যান্ড অ্যাবসলিউটলি আনডিস্টার্বড অ্যান ইকোসিস্টেম। ইট কম্প্রাইজেস আ স্ট্রিক্টলি প্রোটেক্টেড জোন, যেখানে আমরা শুধুমাত্র ল্যান্ডস্কেপ, ইকোসিস্টেম, স্পেসিস এবং তাদের যে জেনেটিক ভ্যারিয়েশন তাদেরকে কনজার্ভ করে থাকি এবং প্রোটেক্ট করে থাকি। This is a legally protected area where human intervention is strictly prohibited. এই কোর জোনের মধ্যে শুধুমাত্র রিসার্চ এবং রিস্টোরেশনকে অ্যালাউ করা হয়, বাট সেটাও একটা সার্টেন এক্সটেন্ট অবধি, যাতে কোনো রকম হিউম্যান অ্যাক্টিভিটি কোনো টাইপের কোনো অ্যানিম্যাল বা প্ল্যান্ট স্পেসিসের ক্ষেত্রে হার্মফুল না হয়। নেক্সট আসে বাফার জোন, অর্থাৎ এই যে ইনারমোস্ট এরিয়া বা কোর জোন তার সারাউন্ডিং যে এরিয়া তাকেই আমরা বলে থাকি বাফার জোন। এই বাফার জোনে মেনলি রিসার্চ এবং এডুকেশনাল অ্যাক্টিভিটিসকে পারমিট করা হয়, বাট দিজ অ্যাক্টিভিটিস শুড নট অবস্ট্রাক্ট দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অবজেক্টিভস অফ দ্য কোর এরিয়া। বাফার জোনের মধ্যেও আমরা খুবই লিমিটেড অ্যাক্টিভিটি কিন্তু অ্যালাউ করে থাকি, যেটা হেল্প করে টু ম্যানেজ ন্যাচারাল ভেজিটেশন, এগ্রিকালচারাল ল্যান্ড, ফিশারিজ, গ্রেজিং অর ফরেস্ট, লিমিটেড রিক্রিয়েশন অ্যান্ড ট্যুরিজম পারপাস টু এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাকশন। বাফার জোন ক্রিয়েট করার মূল লক্ষ্যই হলো কোর জোনকে যাতে আরও সেফ রাখা যায়। যত আমরা ইনারমোস্ট কোর জোন থেকে আউটারমোস্ট ট্রানজিশন জোনের দিকে যাব, তত আমরা দেখব যে হিউম্যান অ্যাক্টিভিটিস আস্তে আস্তে ইনক্রিজ করবে। অর্থাৎ কোর জোনের থেকে বাফার জোনে হিউম্যান অ্যাক্টিভিটি কিছুটা বেশি, এবং বাফার জোনের থেকেও ট্রানজিশন জোনে আমরা মোর ইন্টেন্স হিউম্যান অ্যাক্টিভিটি দেখতে পাবো। অ্যাট লাস্ট আসে ট্রানজিশন জোন। এটা হচ্ছে একটা পেরিফেরাল এরিয়া বা আউটারমোস্ট রিজিয়ন অফ আ বায়োস্ফিয়ার রিজার্ভ, where human activities like cropping, recreation, forestry and settlements are permitted with the cooperation of reserve management and the local people or tribals. এই সমস্ত অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের যে ডিগ্রেডেড এরিয়াগুলো এই রিজিয়নে তাদেরকে কিন্তু আমরা আবার অরিজিনাল ন্যাচারাল ফর্মে পুনরুদ্ধার করতে পারি। The local community, scientists, conservation agencies, cultural groups and other stakeholders work in this zone to use the area in a sustainable way for the welfare of the humans living there. বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মতো কোনো আলাদা আইসোলেটেড রিজিয়ন নয়। এটা একটাই আরও বড় এরিয়া, যার মধ্যে কিন্তু ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এক্সিস্ট করতে পারে। তাহলে সেই একই রিজিয়নে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে মানে সেটা কিন্তু ওই ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলোকে রিপ্লেস করার জন্য নেই, বাট ইট এনহ্যান্স অর ওয়াইডেন দ্য স্কোপ অফ ক্রিয়েটিং নিউ প্রোটেক্টেড এরিয়া। তাই কোনো রিজিয়নে যদি সো মেনি এন্ডেঞ্জার্ড অর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পেসিস থাকে, তাহলে সেই এরিয়াটাকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করছি, যাতে এক্সট্রা একটা এমফ্যাসিস দেওয়া যায় অন দ্য প্রিজার্ভেশন অ্যান্ড কনজারভেশন প্রোটেকশন অফ দোজ স্পেসিস। এবং বায়োস্ফিয়ার রিজার্ভের যেটা মেন এম, অর্থাৎ it demonstrates the achievement of a sustainable balance between the conserving natural ecosystem and biodiversity. Presently ইন্ডিয়াতে 18 বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যেগুলো এস্টাবলিশড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে 12টা বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে এসছে। অর্থাৎ ইন্ডিয়াতে টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ 18টা, তার মধ্যে 12টা ইউনেস্কো স্বীকৃত। এই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভকে টেবিল ফর্মে না দিয়ে আমি ইন্ডিয়ার ম্যাপের ওপর তোমাদের সামনে রেখেছি, যাতে অটোমেটিক্যালি তোমাদের লোকেশনগুলো মনে থেকে যায়। এখানে টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভই রয়েছে, তার মধ্যে যেগুলো গ্রিন কালারের সেগুলো ইউনেস্কো দ্বারা স্বীকৃত, অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে এসছে। তাহলে কোনটা কোন স্টেটে রয়েছে সেটা তো তোমরা আশা করি ম্যাপ দেখে বুঝতেই পারছো। যেমন একদম নর্থ থেকে যদি আমরা দেখি, তাহলে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হিমাচল প্রদেশে রয়েছে এবং গ্রেটার হিমালয়ান রিজিয়নে রয়েছে।
নেক্সট উত্তরাখণ্ডে রয়েছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। নন্দা দেবী ইন্ডিয়াতে গ্রেটার হিমালয়ের একটা ইম্পর্টেন্ট পিক এবং সেই রিজিয়ানটাতেই বায়োস্ফিয়ার রিজার্ভটা আমরা ডিক্লেয়ার করেছি। নেক্সট যদি আমরা সিকিমে চলে আসি তাহলে কাঞ্চনজঙ্ঘা, এটাও একটা গ্রেটার হিমালয়ান পিক এবং কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও কিন্তু এই রিজিয়ানেই রয়েছে। আর কাঞ্চনজঙ্ঘা আমরা সবাই জানি যে ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক, বাট ইন্ডিয়ার হাইয়েস্ট পিক হিমালয়াতে রয়েছে যদি বলা হয় তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘাই অ্যান্সার করে থাকি। তাহলে সিকিমে রয়েছে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা। নেক্সট আমরা যদি নর্থ ইস্টার্ন স্টেটগুলোর মধ্যে চলে যাই তাহলে একদম ইস্টার্ন মোস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা ইন্ডিয়ার একদম নর্থ ইস্টার্ন কর্নারে রয়েছে, দিবং দিহং বায়োস্ফিয়ার রিজার্ভ। যে রিভারটার নাম টিবেটে ইয়ারলাং জাংপো বা আসামে ব্রহ্মপুত্র, সেটাকেই আমরা অরুণাচল প্রদেশে দিহং নামে চিনি। দিহং রিভারটা এখান দিয়ে ফ্লো করছে অরুণাচল প্রদেশে এবং তার আরও একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি রয়েছে যার নাম দিবং। এবং এই রিজিয়ানটায় রয়েছে মিডিল হিমালয়ের একদম ইস্টার্ন মোস্ট পার্ট, যাকে আমরা মিশমি হিলস বলে থাকি, সেই রিজিয়ানটাতে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা আমরা ডিক্লেয়ার করেছি। আসামে আমরা দুটো বায়োস্ফিয়ার রিজার্ভ পাই, একটা হচ্ছে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ আর আরেকটি হচ্ছে ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট আমরা যদি মেঘালয়তে আসি, আমরা সবাই জানি মেঘালয় বলতেই আমাদের তিনটে হিলসের কথা মনে পড়ে, গারো, খাসি এবং জয়ন্তিয়া। এদের মধ্যে গারো হিলসের হাইস্ট পিক হচ্ছে নকরেক এবং সেই রিজিয়ানে রয়েছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলেও একটা মাত্রই বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এবং যেটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট রিজিয়ান, অর্থাৎ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। উড়িষ্যায় আমরা পাবো শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ছত্তিশগড়ে মৈকাল রেঞ্জে আমরা পাবো আচনাকমার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ। অ্যাকর্ডিং টু এরিয়া লার্জেস্ট ফরেস্ট রিজিয়ান পাওয়া যায় মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে আমরা দুটো বায়োস্ফিয়ার রিজার্ভকে পেয়ে থাকি এবং দুটোই ইউনেস্কো দ্বারা স্বীকৃত। বুন্দেলখন্ড প্ল্যাটুতে, যেখানে আমাদের ইন্ডিয়ার ফেমাস ডায়মন্ড মাইন রয়েছে পান্না, সেই রিজিয়ানে আমরা পাই পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং সাতপুরা রেঞ্জের মহাদেব বা মহাদেও হিলস রিজিয়ানে রয়েছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট স্টেট গুজরাটেও আমরা একটাই বায়োস্ফিয়ার রিজার্ভ পেয়ে থাকি, সেটা হলো গালফ অফ কাচ বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট আমরা যদি ইন্ডিয়ান ল্যান্ডমাসের সাউদার্ন সাইডে চলে আসি তাহলে অন্ধ্রপ্রদেশে আমরা পাবো সেচাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ। কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু স্টেট তিনটের বর্ডার রিজিয়ানে যে নীলগিরি রিজিয়ান রয়েছে, যেটা ইন্ডিয়ার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এবং মোস্ট ফেমাস রিজিয়ান অফ ইন্ডিয়া, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তার আরেকটু সাউথে চলে এলে আমরা পাবো কেরালা এবং তামিলনাড়ুর বর্ডার রিজিয়ানে আন্নামালাই রেঞ্জে অগস্থমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মাঝে যে ওয়াটার বডিটা আমরা পাই, যাকে আমরা গালফ অফ মান্নার বলে চিনি, সেটাও কিন্তু ইন্ডিয়ার প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। ইন্ডিয়ার মেনল্যান্ডের বাইরেও আমরা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ পেয়ে থাকি, যেটা রয়েছে আন্দামান নিকোবর আর্কিওপ্যালিগোতে, এবং ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট আইল্যান্ড যেটা গ্রেট নিকোবর, সেখানে আমরা পাবো গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং এটাই ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। ইন্ডিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভগুলো সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন যেগুলো বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনে এসে থাকে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়ার ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তৈরি হয়েছিল 1986-এ এবং এটা ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে এসছে ইন দ্য ইয়ার 2000। দ্য গালফ অফ মান্নার, এটা ফার্স্ট মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ নট অনলি ইন ইন্ডিয়া বাট সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার মধ্যেও কিন্তু প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল এটা। এটাও ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে আসে 2001 সালে। নেক্সট দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে গালফ অফ কাচ, যেটা গুজরাটে রয়েছে, এবং স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ডিব্রু সাইখোয়া ইন আসাম। লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা ইউনেস্কোর অন্তর্গত হয়েছে 2020 সালে, সেটা হলো পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং এর আগে 2018 সালে ইউনেস্কোর লিস্টে অ্যাড হয়েছিল কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। ফাইনালি দেখে নেওয়া যাক যে হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ দিস বায়োস্ফিয়ার রিজার্ভ। তো প্রথমেই আসে প্রিজার্ভেশন বা কনজারভেশনের কথা, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভের মূল গোল যা ছিল যে স্পেসিস, ইকোসিস্টেম, তাদের যে জেনেটিক ডাইভার্সিটি, যে ল্যান্ডস্কেপ, তাদেরকে প্রোটেক্ট করা, প্রিজার্ভ করা এবং কনজার্ভ করা, সেখানকার যারা অরিজিনাল হ্যাবিটেট তাদেরকে কোনো রকম ডিস্টার্ব না করে। নেক্সট আসে ডেভেলপমেন্টের কথা, অর্থাৎ ইকোনমিক এবং সোশিও কালচারাল যে ডেভেলপমেন্ট সেটাকে আরও প্রমোট করা এবং সেটা যেন অবশ্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়।
থার্ড আসে রিস্টোরেশন, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভের নিজস্ব ক্ষমতা রয়েছে যে ড্যামেজ এরিয়াগুলো, যে ইকোসিস্টেমগুলো, তাদেরকে আবার পুনরুদ্ধার করা, রিস্টোর করা। নেক্সট আসে লজিস্টিক, অর্থাৎ এডুকেশন অ্যান্ড রিসার্চ পারপাস। এই বায়োস্ফিয়ার রিজার্ভ যে রিজিয়নগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে প্রচুর ইনফরমেশন প্রোভাইড করে অন হাউ টু রিস্টোর, কনজার্ভ অ্যান্ড ডেভেলপ দ্য ইকোসিস্টেম। The researchers provide ways to recreate landscape and that have been affected by human activities. বায়োস্ফিয়ার রিজার্ভ রিজিয়নে যত ল্যান্ড ওনার্স রয়েছে, পাবলিক ইনস্টিটিউশনস রয়েছে, বা সেখানকার লোকাল ফার্মার্স, সায়েন্টিস্ট, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কনজারভেশন যে গ্রুপস যারা রয়েছে, তারা কিন্তু সবাই একত্রে মিলেমিশে কাজ করে ফর আ কম্প্রিহেন্সিভ ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড আ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য ইকোসিস্টেম. And finally, biosphere reserves also promotes healthy ecosystems by preventing soil erosion, protecting water springs and maintaining the decomposers to maintain the soil quality. আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো বিভিন্ন টপিকের ওপর আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য।